নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আজকে হলো গিয়ে ধরুন মে মাসের একেবারে শেষের দিক, মানে আর হাতে গোনা 3টে মতো দিন বাকি রয়েছে এই মাসটা শেষ হতে। এই মাসের একেবারে শুরুর দিকে অর্থাৎ 4 মে ভোটের ফল প্রকাশ হলো, আর তারপর থেকে ওই কিছুতেই মুখ্যমন্ত্রীত্বের চেয়ার ছাড়বো না, কিছুতেই আমি এই খেলা ছেড়ে উঠবো না, কিছুতেই আমি এই হার মানবো না, এরকম অনেক রকম ন্যারেটিভ তৃণমূল কংগ্রেসের নেত্রী তৈরি করলে। লোকে হাসলো মুখ চাপা দিয়ে, কেউ সরাসরি মুখের ওপর বলে দিল, যে যেমন পারে আর কি। কিন্তু কথা হচ্ছে যে যখন আমরা ওই ছবিটা দেখেছিলাম, মনে আছে আপনাদের, ওই যে তৃণমূল কংগ্রেসের ভবনে মধ্যমণি হয়ে তৃণমূল নেত্রী বসে রয়েছেন, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এক পাশে, ডেরেক ওব্রায়েন এক পাশে। ওই ছবিটা আমার আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ মনে পড়ছে এই কারণে, কারণ ইউনাইটেড তৃণমূল কংগ্রেস অন্তত সেই সময় পর্যন্ত ওই ছবিটা ভীষণভাবে তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা করেছিল যে তারা ইউনাইটেড আছে, তাদের ভাঙা যাবে না। তাদের কেউ ভাঙতেও চায়নি, কারণ জবাব তো বাংলার মানুষ দিয়ে দিয়েছে। আর নতুন করে কি ভাঙবে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যমণি হয়ে বসে রয়েছেন, তার চারদিকে তার পারিষদরা। এই যে সেই ছবি দেখুন, এই যে সেই ছবি তৃণমূল ভবনে। এবার ঠিক কাট্টু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একাকী বসে রয়েছেন একটি মাত্র চেয়ারে। যারা পাশে আলো করে রয়েছেন না ওনাকে, এরা যে সত্যি ওনার কতটা ভালো চান সেটা নিয়ে প্রশ্ন তুললাম। মমতা বন্দ্যোপাধ্যায় একাকী, মুখটা আরো শুকিয়ে গেছে, চেহারা আরো ভেঙে গেছে, মনের জোর কতটা আছে জানি না। যাই হোক, তো যে কথা বলছিলাম, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একা। ওনার বাড়িতে 25শে বৈশাখ পালন করছেন শুনলাম, ভালো, উৎসবে থাকুন, একটু তো দরকার। মানে এতদিন উনি বলছিলেন যে, বা ওনার ভাইপো বলছিলেন যে ডিজে বাজানো হবে 4 তারিখের পর। অ্যাটলিস্ট রবীন্দ্রসঙ্গীতটা বাজছে ওনার বাড়িতে, এটা ভালো লাগলো, কারণ রবীন্দ্রনাথ অসময়ের বন্ধু, বাজান উনি। তো যাই হোক, এবার ডিজে যিনি বাজানোর কথা বলেছিলেন, আজকে তো তার বাড়ির সামনে বুলডোজার। এবার আতঙ্কে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি নিজেও বুঝতে পারছেন না যে এই বুলডোজারটা আমার বাড়ির সামনে কি করছে, কি হবে এই বুলডোজারটা দিয়ে। উনি টেনশনে থাকুন, আপনার বাড়িতে পুলিশ গেছে, মনিটর তুলে এনেছে, কি হবে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই বলে আমরাও বলতে পারছি না, কিন্তু পুরসভা নোটিশ তো আপনাকে দিয়েছে এবং আপনি ভয় পেয়েছেন, তাই সময় চেয়েছেন, এটাও ঠিক। আজকে যে কথাগুলো বলতে এসেছি সেগুলো কিন্তু এখন আমি বলিনি আপনাদের, কারণ আমি এইখানে আসার আগে আশাপূর্ণা দেবীর তাসের ঘর গল্পটা পড়ছিলাম, আর সেখানে মানে চক্ষু চড়ক গাছে মমতা নামে একটা ক্যারেক্টার আছে। ওই আশাপূর্ণা দেবীর তাসের ঘরে মমতা নামে একটা ক্যারেক্টার আছে। আপনারা যারা পড়েছেন তাসের ঘর, আপনারা জানেন ওই মমতার ক্যারেক্টারটার কি ভূমিকা ছিল। কিন্তু এখানে এই মমতা ক্যারেক্টারটার ভূমিকা একেবারে আলাদা, কিন্তু তার দল এই মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। কেউ ভরসা রাখতে পারছে না দলের সুপ্রিমোর ওপর, কেউ ভরসা রাখতে পারছে না দলের সেনাপতির ওপর। ছবিটা খানিকটা এই রকম, ধরুন একটা পিরামিড। এই মানে কখনো কাউন্সিলররা পদত্যাগ করছেন, কখনো সাংসদ, কাকলি ঘোষ দস্তিদারের মতো সাংসদ, সেই সাংসদ বলছেন আমি দলীয় কোনো পদে থাকবো না। কখনো কাউন্সিলর, মানে কলকাতা পুরসভার কাউন্সিলররা, বড় চেয়ারম্যানরা, তারা একে একে সরে যাচ্ছেন। কাউন্সিলররা সরে গেলেন। আপনাদের দেবলীনা বিশ্বাসের কথা মনে থাকবে, দেবলীনা বিশ্বাস মানে 9 নম্বর বড় চেয়ারম্যান কাউন্সিলর, যিনি বলছেন অবশ্য মানুষের সেবা করবেন, কিন্তু এই দেবলীনা বিশ্বাসকে কি প্রেসার নিতে হচ্ছে ভাবুন, কি মারাত্মক প্রেসার নিতে হয়েছে। কারণ ওনার এলাকায় তো ওই কালীঘাট চত্বরটা পড়ে, যেখানে একাধিক বেআইনি নির্মাণ। এবার দেখুন সন্দীপন সাহা, ওনার বাবা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে সাফ করে এসছে, কিন্তু আজকে নতুন প্রজন্মের সন্দীপন সাহাও মনে করছেন যে এই দলটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চলছে। যাই হোক, সুশান্ত ঘোষ, আজকেই অরূপ চক্রবর্তী আরও একজন কাউন্সিলর, তাকে পাশে বসিয়ে দুজনকে পাশে নিয়ে দুজনে যে প্রেস কনফারেন্স করেছেন, কি বলতে বাকি রেখেছেন, একেবারে বেআব্রু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস দলটা, বেআব্রু করে দিয়েছেন। হ্যাঁ, ওই রকমই হবে মুখটা,
অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট কপালে চিন্তার ভাঁজ। কি করবেন, নেতৃত্ব কারা দেবেন সেটা তো পরের কথা, কাদের নিয়ে দলটা করবেন। যাই হোক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা একটু বলি, কারণ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনেক ঘাটে জল খেয়েছেন, তো পালস হয়তো বোঝেন, হয়তো একটু বিজেপির দিকে পাটা বাড়িয়েও রেখেছেন, কিন্তু বিজেপিও তাদের মতো করে তো ক্লিয়ার করে দিয়েছে তাদের স্টেপ। তারা বলে দিয়েছে যে চাইলেই আসা যায় না, বিজেপি তৃণমূলের মতো দল নয় যে আতিপাতি যাকে খুশি নিয়ে নেবে। তো দেখা যাক সেটা ভবিষ্যতে কি হয়। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব সঠিক কথা বলছেন যে বিজেপি কিন্তু মানে এই ধরুন যখন বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে তখনও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তার মতো করে যে না, বিজেপির জমানায় আমরা বলতে অ্যাটলিস্ট পারছি। এবার যেটা না বললেই নয় সেটা হচ্ছে মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারী তাকে প্রশাসনিক মিটিংয়ে ডেকেছেন, তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। তবে তিনি বলছেন তার আক্ষেপ, তার কষ্ট তিনি গোপন করেননি যে একসঙ্গে দল করার আজকে এই শাস্তি আমাকে পেতে হচ্ছে। ৭৬ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর কাকলি ঘোষ দস্তিদার যখন থেকে ছাত্র পরিষদ চলছে তখন থেকে একসাথে। আজকে কাকলি ঘোষ দস্তিদার তিনি ক্ষুব্ধ হচ্ছেন। কেন ক্ষুব্ধ হচ্ছেন? কারণ তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন। মুখ্য সচেতক লোকসভায় যখন কাকলি ঘোষ দস্তিদার, তার উপর দল সঠিকভাবে ভরসা কি রাখতে পারলো না? যদি না পারে কেন? কারণ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে একটি পোস্ট করেছিল, যেমন সবাই করছে। কাকলি ঘোষ দস্তিদারের ছেলের ওই পোস্টের পরে অনেকে মনে করছে যে তাকে মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং তারপরে ঘটনাক্রম আপনারা জানেন। এবার রইল বাকি এই দুজন যাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। শোনা তো যাচ্ছে যে আরো দুটো ইস্তফাপত্র নাকি তৈরি। যাই হোক, সেটা নিয়ে আর খুব একটা কথা বলছি না। যে কথা বলছিলাম, একটু বাইটগুলো তো শোনাবো আপনাদের, কারণ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি সময় তৃণমূল কংগ্রেসের হাতে কতটা আছে জানি না, তারা এই দলটাকে কতটা গুছিয়ে রাখতে পারবে জানি না, কারণ পুরসভা নির্বাচন আসন্ন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় এই চিন্তা রয়েছে আমার বাড়ির সামনে বুলডোজার কেন। উনি এটা নিয়ে ভাবছেন না যে দলটা কি করে চলবে, উনি ভাবছেন আমার বাড়ির সামনে এই বুলডোজারটা কেন দাঁড়িয়ে আছে। ভাই কি হবে এই বুলডোজার কেন আমার বাড়ির সামনে, কেন 188(1)A এই বাড়ির সামনে এই বুলডোজার কি করছে? ওনাকে বোঝানোই যাচ্ছে না যে আপনাকে কিছু করার জন্য আনা হয়নি এখানে বুলডোজারটা, এটা অন্য কাজ আছে বুলডোজারে। আপনার যদি ভয় পাওয়ার কারণ তৈরি হয়, প্রথমত কেন তৈরি হচ্ছে জানি না, কারণ আপনি তো নিয়ম বহির্ভূতভাবে কাজ না করার কথাই অন্তত বাহ্যিকভাবে সেই বার্তা দিয়ে এসছেন। এখন আপনার বাড়ি কিভাবে তৈরি হয়েছে সেটা আবার জিজ্ঞেস করতে গেলে আপনি প্রচন্ড রেগে যাচ্ছেন, চিৎকার করে সাংবাদিকদের যা খুশি বলে দিচ্ছেন, যা খুশি বলে দিচ্ছেন। আপনি বলছেন যান আগে প্রমাণ নিয়ে আসুন। এই মশাই, আপনি জনপ্রতিনিধি, আপনার দলের যারা কাউন্সিলর তারা বলছেন যে ওইভাবে একজন জনপ্রতিনিধি এইরকম মন্তব্য করতে পারেন না। আপনি তো কোর্টেও ভর্ৎসিত হয়েছেন, আপনি চেঞ্জ করতে পারছেন না নিজেকে। যাই হোক, ধুলেও কয়লার ময়লা যায় না, কিন্তু তাও বলছি আপনি তো জনপ্রতিনিধি, আপনি তো একজন সাংসদ, আপনি তো পার্লামেন্টে যান, আপনার তো ওই ডায়মন্ড হারবারের মানুষের কথা বলতে, সেখানকার সমস্যা নিয়ে আলোচনা করতে আপনাকে তো পাঠানো হয়েছে, ওখানকার মানুষ তো আপনাকে পাঠিয়েছে। তো তাহলে আপনার এই ঔদ্ধত্য, এই মেজাজ কোথা থেকে আসে দাদা, কোথা থেকে আসে? আপনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইসব কথা বলছেন। আরে কোন জোরে বলছেন আপনি? আপনার দলের অবস্থা কি? একটা একটা করে ইট ভেঙে পড়ছে, একটা একটা করে ইট ভেঙে পড়ছে। এই গোটা তৃণমূল ভবনটা হুড়মুড় করে ভেঙে পড়বে, চোখের সামনে দেখবেন। দেখুন দেখুন, কিছু ফাইল ছবি আপনাদের দেখাচ্ছি, পুরনো ছবি, যখন ভোট অ্যানাউন্স হয়েছে। তো এই ছবি, আপনার এই দম্ভ, আপনার এই হাত নাড়া, মুখের এই হাসি, আর যেদিনকে রেজাল্ট বেরোলো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আপনার গম্ভীর মুখ। একটা কথা আপনারা মানে জানি না, যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আজকে অরূপ চক্রবর্তীর একটা প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। খুব স্পষ্টভাবে বলতে গেলে তৃণমূল কংগ্রেসটা যারা প্রথম থেকে করছেন, মানে যারা বর্ষিয়ান তৃণমূলের সাংসদ বলুন, বিধায়ক বলুন, বা যারা নেতা কোনো পদে নেই, তারা বারবার একটা কথা বলেছেন যে আইপ্যাক যে ব্যবহার আমাদের সাথে করেছে, এই ব্যবহারটা আমরা নিতে পারিনি। আপনাদের মনে থাকবে এরকম কিছু কথা
এর আগে আলোচিত হয়েছিল যে একটা ঘরোয়া বৈঠক চলছে, সেই বৈঠকে মুকুল রায় উপস্থিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত। এই অভব্য আচরণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই করলেন মুকুল রায়ের সঙ্গে যে মুকুল রায় নাকি ওই বৈঠক ছাড়তে বাধ্য হলেন। তারপরেরটা ইতিহাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন আইপ্যাককে, আর ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘটনা ঘটিয়েছিলেন আইপ্যাক সেটা শুরু করলো। আর আজকে আইপ্যাককে সরাসরি কাঠগড়ায় তুলছেন তৃণমূল কংগ্রেসেরই এই যারা ছেড়ে চলে যাচ্ছেন আজকে তৃণমূল কংগ্রেস দলটাকে, সেই সমস্ত নেতারা। মাননীয়া সেই সময় চোখের সামনে দেখছেন আইপ্যাক কি করছে। সেই আইপ্যাক যে আইপ্যাককে ওনার সাধের ভাইপো এই বাংলায় আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে, সেই আইপ্যাক কি করছে, কোন কর্পোরেট কালচারে দল চালাচ্ছে, কিভাবে দল চালাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে দেখছেন। আর আজকে আপনি দেখুন কিভাবে তাসের ঘরের অবস্থা তৃণমূল কংগ্রেসের। অরূপ চক্রবর্তী আইপ্যাককে দায়ী করে কি বলছেন দেখুন। এবং ও চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছে। ও এখনো দলের জেনারেল সেক্রেটারি, আমি দলের মুখপাত্র। দল যদি মনে করে কালকে ছেড়ে দিতে, আজকেই ছেড়ে দেবে। এভাবে বলবো আমি ভালো আমি এভাবে বলবো না। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলবো, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, সত্যের মুখোমুখি হতে। আমি হতাশ তৃণমূল যেরকমভাবে চোখের সামনে দলটা তৈরি হতে দেখলাম, যেমনভাবে দেখেছিলাম দক্ষিণ কলকাতায়, সারা পশ্চিমবঙ্গ থেকে আমরা শূন্য হয়ে গেছিলাম, কিন্তু দক্ষিণ কলকাতায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। মানুষ, সেখানকার মানুষ আমাদের জয়ী করে রেখেছেন। আর 2026 সালের সবচেয়ে খারাপ রেজাল্ট আমাদের দক্ষিণ কলকাতাতেই হয়েছে। আমরা হতাশ, যেহেতু রাজনীতিটা আমাদের দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রধানত ছিল, খুব হতাশ। এবং এই হতাশার কারণ আছে, গত 5 বছর 7 বছর ধরে রাজনৈতিক কর্মীদের সমস্ত দক্ষিণ কলকাতায় ঘরে ঢুকিয়ে দিয়ে তথাকথিত বাহিনীর নাম করে যারা দাপিয়ে বেরিয়েছিল কলকাতা শহরটায়, সারা কলকাতা শহরে, তার ফলে রাজনৈতিক কর্মীরা সমস্ত ঘরে ঢুকে গেছিল। তারা রাজনীতি করার সুযোগ পায়নি, অপশন ছিল না কোনো। আজকে এই যে বাহিনী দক্ষিণ কলকাতায় 4-5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নাম করে কবজা করলো, রাজত্ব করলো, তাদেরও কিন্তু আজকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমি আগেও বলেছি, একাধিকবার এই অনুষ্ঠানে বলেছি, আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজকে তৃণমূল কংগ্রেসের ব্যাটনটা নিজের ওপর তুলে না নিতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার প্রজ্ঞা দিয়ে এটা বুঝতে পারতেন যে লিগাসি শুধুমাত্র পারিবারিক কারুর হাতে থাকবে, তার যোগ্যতা না থাকলেও থাকবে, এটা হয় না। রাজনীতিতে প্রমাণ করতে হয় নিজেকে, এবং সব থেকে কঠিন পার্টটা হচ্ছে বিরোধিতা করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছিলেন, যেটা বামেরা করে এসেছিল একটা সময় পর্যন্ত। তারপর তারা ক্ষমতায় গিয়েছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় গিয়েছেন। আজকে বলুন, আজকে তো বিরোধিতা করার সেরা সময় তৃণমূল কংগ্রেসের, সেরা সময়। কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আমি বুঝলাম, তাও ঠিক আছে, উনি ওনার সেরা সময়টা দলকে দিয়েছেন, উনি বিরোধী নেত্রী হিসেবে সফল হয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে সফল হয়েছেন না হয়নি সেটা মানুষ, জনগণ তাদের রায়তে বুঝিয়ে দিয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনোদিনই মানুষের কথা বোঝেননি বা বলেননি, সেটা তো ফলতার একটা পুনর্নির্বাচনও বুঝিয়ে দিল। ওনার লোকসভার অন্তর্গত বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 7,000-এর কিছু বেশি ভোট পায়, কিভাবে পায় সেটা মানুষ বুঝিয়ে দিয়েছে। এটা নিয়ে নতুন কথা বলছি না, কিন্তু এটা তো গোল্ডেন পিরিয়ড ফর অভিষেক বন্দ্যোপাধ্যায় হওয়া উচিত যে আপনি বিরোধিতাটা করুন, আপনি রাস্তায় নামুন, আপনি দেখুন, লাঠির দুটো ঘা খান, যেটা আপনার বাড়ির একজন সদস্য খেয়েছেন, আপনার পিসি খেয়েছেন, তিনি লাঠির বাড়ি মাথায় খেয়েছেন, তিনি যেটা বলে থাকেন, যদিও এটা নিয়ে বিতর্ক আছে, তিনি লাঠির বাড়ি নাকি মাথায় খেয়েছেন, আর তারপরে সেই বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো আপনি সেই বিরোধিতাটা কি করতে পারবেন? আজকে সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী
কাকলি ঘোষ দস্তিদার, কত নাম বলবো, দেবলীনা বিশ্বাস, কত নাম বলবো, প্রত্যেকে একটা কথাই বলছেন যে আপনি দায়ী, আপনি দায়ী। এখন বিরোধীরা কথা বলতে পারছে। এই যে দেবলীনা বিশ্বাস, দেখুন এই দেবলীনা বিশ্বাস কি বলছিলেন দুদিন আগে, আমার উপর প্রেশার রয়েছে। কিসের প্রেশার? আপনাদের তো কোনো ক্ষমতাই নেই, তারপরেও আপনারা কি সাংঘাতিক ভয় মানুষের মধ্যে তৈরি করে রেখেছেন। দেখুন দেবলীনা বিশ্বাস, আপনার দল করেন পুরসভা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে, পুরসভার একজন কাউন্সিলর, একজন বড় চেয়ারম্যান, তিনি মুখ খুলতে পারছেন না, তিনি ভয় পাচ্ছেন। এখনো এই কালচার বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, এই ভয়ের কালচার বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের কথা বলছিলাম, আমি বিশদে আসবো খুব দ্রুত। দুটো পরিসংখ্যান আপনাদের দেব। এক হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র। এই বারাসাত লোকসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনের নিরিখে 5টা বিধানসভা রয়েছে, যে 5টা বিধানসভায় কিন্তু বিজেপি জিতেছে। এবং যদি শ্রীরামপুর লোকসভার সঙ্গে ট্যালি করি, কেন করছি আমি আসছি, শ্রীরামপুর লোকসভার যদি ট্যালি করি তাহলে কিন্তু সেখানেও ফলটা একই। এবার কথা হচ্ছে যে তাহলে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাকলি ঘোষ দস্তিদারের জায়গায় আনা হলো মুখ্য সচেতক হিসেবে লোকসভায়? যেটা অ্যাজাম্পশন বা যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে ওই যে বলেছিলাম একদম শুরুতে, কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বলছেন তৃণমূল কংগ্রেস দলটার আর কিছু নেই, শেষ, মানে এটা তার মতো করে তিনি বলেছেন, যার সরাসরি প্রভাব গেল কাকলি ঘোষ দস্তিদারের ওপরে। কাকলি ঘোষ দস্তিদার, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মানে মহিলা কংগ্রেসের সভানেত্রী, তিনি সেই পদ থেকেও রেজিগনেশন দিয়েছেন, সমস্ত পদ থেকে উনি রেজিগনেশন দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। দেখা যাক তার পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক পথ কি হয়, তিনি তৃণমূল কংগ্রেসে থাকেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করেন। সুখেন্দু শেখর রায়, তার কথা না বললেই নয়। আপনাদের মনে থাকবে আরজি করের সময় দলের বিরুদ্ধে মুখ খোলায় তাকেও কোণঠাসা করা হয়েছিল, তার মানে সমালোচনা শুনতে পারে না তৃণমূল কংগ্রেস। আরে আপনার দলের ভেতরে যারা রয়েছে তাদের কথা তো শুনবেন, তাদের কথা তো আপনাদের শুনতে হবে। এই যে সুখেন্দু শেখর রায় আবার যখন পোস্ট করছেন স্বৈরাচারী নৈরাজ্য চলছে ইত্যাদি লিখে, তখনও দেখুন, তখনও বলার কিন্তু কেউ নেই। এবার কথা হচ্ছে যে সামনের দিনে এমন তো নয় যে তৃণমূল কংগ্রেসের আর কিছু করণীয় নেই। আপনাদের তো বিধায়ক আছে, এটা আমাদের প্রতিদিন মনে করাতে হয় যে আপনারা কিছু জায়গায় জিতেছেন, আপনাদের মনে থাকে না যে আপনারা জিতেছেন, আপনারা ভাবছেন আপনারা শূন্য, না, ওটা বামেরা বা কংগ্রেস ওদের জন্য তোলা থাক। আপনারা এখনো কিছু সিট পেয়েছেন, পুরসভাটা আপনাদের দখলে আছে, ফলে আপনারা রাস্তায় নামুন, বিরোধিতা করুন। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছে যে গণতন্ত্রে বিরোধীদের যথেষ্ট জায়গা রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে কোথায় কোন জায়গায় পরিস্থিতি পৌঁছে গিয়েছে। শান্তনু সেনের মতো চিকিৎসক, এই শান্তনু সেনের মতো চিকিৎসক, আপনারা কি করেছেন তার সাথে, কি করেছেন মুখ খোলাতে? ফলে যখন কেউ ভুল ধরানোর চেষ্টা করেছে, তখন আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাঁড়াশি আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চুপ থাকতে হয়েছে। ফলে আজকে এই দলের হার বা এই দল ছেড়ে চলে যাচ্ছেন একের পর এক জনপ্রতিনিধিরা, তার দায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে নিতে হবে। আমি আবার বলি, খুব শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, সংক্ষিপ্ত সময় বাকি রয়েছে। আমি আবার বলছি যে আপনার বাড়ির বাইরে বুলডোজারটার দাঁড়ানোর কারণ আছে, আপনি ভয় পাবেন না। আপনার বাড়িকে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে না, বুলডোজারটা দাঁড়িয়ে রয়েছে, তার নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। কিন্তু আমার খারাপ লাগছে এটা দেখে বা এটা ভেবে যে পরিবারতন্ত্র কিভাবে একটা রাজনৈতিক দলকে শেষ করে দিল, ধুলোয় মিশিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একাকী যেভাবে বসে রয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেটা দেখে সত্যি এখন খারাপ লাগছে যে এই দলটা কত পরিশ্রমের পর, কত লড়াই, কত সংঘর্ষ, কত সংগ্রামের পর আপনি তৈরি করেছিলেন, আর ক্ষীর খাচ্ছে দেখুন কে। আবার বলি, দুটো ইস্তফাপত্র তৈরি আছে, জানি না কাদের, দেখা যাক, সময় বলবে। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক সিএনএন।